This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, ভারতের গলায় চীন আর বাংলাদেশের ছুরি। শিলিগুড়ি করিডরকে কেটে দেওয়ার ষড়যন্ত্র ব্যর্থ। 22 কিলোমিটার দীর্ঘ চিকেন নেকের ওপর দাঁড় করানো হলো ভারতের অটুট দুর্গ। 3টা মিলিটারি বেস দেখে কাঁপল বাংলাদেশ। রাফাল, ব্রাহ্মস আর S-400 এর ত্রিশূল মোতায়েন। ভারত পূর্ব সীমাকে করে তুলল এক অবেদ্য চক্রব্যূহ। বাংলাদেশের মধ্যে চীনের এয়ারবেসের ষড়যন্ত্রে জ্বলল আগুন। ভারত এক ঝটকায় পুরো খেলা দিল পাল্টে। তো বন্ধুরা, পূর্ব সীমায় ভারত যা করেছে তা কোনো যুদ্ধের প্রস্তুতির থেকে কম নয়। যেই শিলিগুড়ি করিডরকে বিশ্ব চিকেন নেক নামে চেনে, সেটা মাত্র 22 কিলোমিটার চওড়া একটা সরু রাস্তা, যা ভারতের 8টি উত্তর পূর্ব রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। আর এই রাস্তার ওপর যদি কোনো ঝুঁকি আসে, তাহলে পুরো উত্তর পূর্ব ভারত এক মুহূর্তে আমাদের দেশ থেকে আলাদা হয়ে পড়তে পারে। আর এটি সেই দুর্বল জায়গা যেখানে চীন আর এখন বাংলাদেশ চোখ রাখছে। কিন্তু এবার ভারত যে পদক্ষেপ নিয়েছে তাতে শত্রুদের সব চালাকি ব্যর্থ হয়ে গেছে। 3টি নতুন মিলিটারি স্টেশন, রাফেল যুদ্ধবিমান, ব্রহ্মস সুপারসোনিক মিসাইল আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের মোতায়েন করেছে ভারত। আর এই সব মিলিয়ে এমন একটা জাল বোনা হচ্ছে যার মধ্যে শত্রুরা আটকা পড়ে যাবে। বাংলাদেশের শেখ হাসিনা সরকার পড়ার পর থেকেই সেখানে পরিস্থিতি এখন ভারত বিরোধী হয়ে গেছে। চীন আর পাকিস্তান তাদের প্রভাব বিস্তার করতে শুরু করেছে। লালমনিরহাট এয়ারবেসে চীনের উপস্থিতি বেড়েছে, যা শিলিগুড়ি করিডর থেকে মাত্র 135 কিলোমিটার দূরে। আর এটা ভারতের জন্য বড় একটা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তো এখন প্রশ্ন হলো, এত বড় সামরিক মোতায়েন হঠাৎ কেন করলো ভারত? চীন আর বাংলাদেশ মিলে কি ভারতকে ঘিরে ফেলার ষড়যন্ত্র করেছে? আর পাকিস্তান এই খেলায় কি সরাসরিভাবে জড়িত রয়েছে? আর চিকেন নেককে অবেদ্য দুর্গে পরিণত করার ভারতীয় পরিকল্পনা কি? রাফেল, ব্রাহ্মস আর S-400 এর শক্তি কিভাবে কাজে লাগানো হবে? আর এখন কি পুরোপুরি উত্তর পূর্ব ভারত সম্পূর্ণভাবে সুরক্ষিত হয়ে গেছে? তো এই সব প্রশ্নের উত্তর আমরা আপনাদের এই ভিডিওতেই দেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, চলুন সবার আগে বুঝে নিই এই শিলিগুড়ি করিডর বা চিকেন নেক আসলে কি জিনিস আর এটা কেন এত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডর পশ্চিমবঙ্গের একটা পাতলা সড়ক, যা কিছু জায়গায় মাত্র 22 কিলোমিটার চওড়া। আর এর এক পাশে আছে বাংলাদেশের সীমান্ত আর অন্য পাশে নেপাল। এই সেই সরু রাস্তা যা অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম আর ত্রিপুরার মতো 8টা উত্তর পূর্ব রাজ্যকে ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। যদি কোনো শত্রু দেশ এই 22 কিলোমিটার চওড়া রাস্তা বন্ধ করে দেয়, তাহলে ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে এই 8টা উত্তর পূর্ব রাজ্যের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন পুরো উত্তর পূর্ব ভারত এক দ্বীপের মতো আলাদা হয়ে পড়বে। সেখানে সামরিক সরঞ্জাম পৌঁছানো, বাণিজ্য চালানো, এমনকি সাধারণ চলাচলও বন্ধ হয়ে যাবে। আর এজন্যই এটাকে ভারতের সবচেয়ে সংবেদনশীল কৌশলগত জায়গাগুলির মধ্যে একটা ধরা হয়। চীন সবসময় এই দুর্বল পয়েন্টটায় নজর রেখেছে। 1962 সালের যুদ্ধের পর থেকে চীনের কৌশলগত চেষ্টা সবসময় ছিল ভারতের উত্তর পূর্ব অঞ্চলটাকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার। আর এখন বাংলাদেশের পরিস্থিতি বদলানোর পর চীন পেয়ে গেছে একটা নতুন সুযোগ। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চীন আর পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছে আর ভারতের থেকে দূরত্ব তৈরি করেছে। বাংলাদেশ চীনের কাছ থেকে $2.2 বিলিয়ন J-10C ফাইটার জেট কিনতে চলেছে এবং ড্রোন বানানোর ক্ষেত্রেও চীনের সাহায্য নিচ্ছে। পাকিস্তানও বাংলাদেশকে JF-17 ব্লক সি থান্ডার জেট অফার করেছে। আর এই সব ঘটনার কারণেই ভারতের নিরাপত্তা ব্যবস্থা সতর্ক হয়ে উঠেছে। সবচেয়ে বড় চিন্তার বিষয় লালমনিরহাট এয়ারবেস নিয়ে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এক পুরনো এয়ারবেস, যা বাংলাদেশের উত্তর অংশে অবস্থিত এবং ভারতের সীমানা থেকে মাত্র 15 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। এই এয়ারবেসের বিশেষত্ব হলো এটা শিলিগুড়ি করিডর থেকে মাত্র 135 কিলোমিটার দূরে। গোয়েন্দা সূত্র বলছে চীন এই এয়ারবেসটা আবার চালু করে সেখানে নিজেদের সামরিক যন্ত্রপাতি মোতায়েন করার পরিকল্পনা করেছে। যদি চীন এখানে তাদের সামরিক ঘাঁটি তৈরি করে, তাহলে তারা ভারতের সামরিক স্থাপনা, সৈন্যদের চলাচল আর গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হুমকি সৃষ্টি করতে পারবে। যুদ্ধের পরিস্থিতিতে যদিও চীনা যুদ্ধবিমান সরাসরি এখান থেকে আক্রমণ না করুক, তবুও এটা একটা গোয়েন্দা কেন্দ্র হিসাবে কাজ করতে পারে। আর এখান থেকে চীন তার কর্মী, সরঞ্জাম বা গোয়েন্দা সম্পদের চলাচল সহজেই করতে পারবে। এক বিশেষ প্রতিরক্ষা সূত্র বলছে, যদি লালমনিরহাট এয়ারবেস সক্রিয় হয়, তাহলে চীনের ভারতের বিরুদ্ধে নজরদারি করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। ভারতের পক্ষ থেকে আগেও কিন্তু এই এয়ারবেস নিয়ে আপত্তি জানানো হয়েছিল। যখন বাংলাদেশ বিমান বাহিনী তাদের হেডকোয়ার্টার স্থাপনের পরিকল্পনা করেছিল, তখন প্রথম ভারতই কিন্তু বিরোধ করেছিল। কারণ টেক অফ আর ল্যান্ডিং এর সময়
সময় বাংলাদেশি বিমানদের ভারতীয় এয়ার স্পেস ব্যবহার করতে হতো। এরপর হেডকোয়ার্টার ঢাকায় সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন আবার ওই এয়ারবেসে চাঞ্চল্য বেড়ে গেছে আর চীনের ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছে। আর এই সব ঝুঁকি মাথায় রেখে ভারত এখন পর্যন্ত সবচেয়ে বড় সামরিক মোতায়েন শুরু করেছে। প্রথম ধাপ হিসাবে 3টা নতুন মিলিটারি স্টেশন গড়া হচ্ছে। প্রথমটা আসামের ধুবড়ির কাছে লাচিত বোরফুকন মিলিটারি স্টেশন নামে তৈরি করা হচ্ছে। দ্বিতীয়টা ফরওয়ার্ড বেস হিসাবে বিহারের কিষানগঞ্জে স্থাপন করা হচ্ছে এবং তৃতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি পশ্চিমবঙ্গের চোপড়ায় তৈরি করা হচ্ছে, যা বাংলাদেশের সীমার থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। এই 3টি ঘাঁটি আগেও ছোট ছোট সামরিক ক্যাম্প হিসেবে ছিল, কিন্তু এখন এগুলোকে সম্পূর্ণ ফুল স্কেলে মিলিটারি স্টেশন হিসাবে রূপান্তরিত করা হচ্ছে। এখানে র্যাপিড ডিপ্লয়মেন্ট ফোর্স, প্যারা স্পেশাল ফোর্স, ইন্টেলিজেন্স ইউনিট এবং হাইটেক সার্ভিলেন্স যন্ত্রপাতি মোতায়েন করা হচ্ছে। এই ঘাঁটিগুলো শুধু সামরিক ঘাঁটি নয়, বরং কৌশলগত সিদ্ধান্ত যেগুলি যে কোনো বিপরীত পরিস্থিতিতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিশ্চিত করবে। আর সবথেকে মজার কথা হলো, চোপড়া বেস বাংলাদেশ সীমান্ত থেকে এত কাছে যে এখান থেকে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের ভিতরেও নজরদারি করতে পারবে এবং প্রয়োজনে মিনিটের মধ্যেই পাল্টা পদক্ষেপ নিতে পারবে। কিন্তু শুধু মিলিটারি স্টেশনই নয়, ভারত তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রও মোতায়েন করা শুরু করে দিয়েছে। প্রথমে কথা বলি রাফেল যুদ্ধ বিমানকে নিয়ে। রাফেল বিশ্বের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফটের মধ্যে একটি। এই জেটের মধ্যে আছে আকাশ থেকে আকাশে ধ্বংস করার মিসাইল, আকাশ থেকে মাটিতে সঠিক নিশানা করার বোমা আর ইলেকট্রনিক যুদ্ধ করার ক্ষমতা। ভারত রাফালকে হাসিমারা এয়ারবেসে মোতায়েন করেছে, যা শিলিগুড়ি করিডোরের একদম কাছে। আর পাশাপাশি বাগডোগরা এয়ারবেসকেও পুরোপুরিভাবে প্রস্তুত রাখা হয়েছে। রাফালের উপস্থিতি মানে যদি কোনো শত্রু বিমান ভারতীয় আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে, তাহলে তাকে কয়েক মিনিটের মধ্যে ধোঁয়ার সাথে মিশিয়ে দেওয়া হবে। আর এবার কথা বলি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের। ব্রহ্মস হলো ভারত ও রাশিয়ার যৌথ প্রকল্প, আর এটা বিশ্বের সবচেয়ে দ্রুত ক্রুজ মিসাইল। এর গতি শব্দের গতির প্রায় 3 গুণ, অর্থাৎ 2.8 ম্যাক। এই মিসাইলের রেঞ্জ 300 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। আকাশ থেকে ভূমি বা সমুদ্র লক্ষ্যকে সঠিকভাবে আঘাত করতে পারে। ব্রহ্মসকে এত তীব্র গতিতে ছোড়া হয় যে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম তাকে থামানোর সুযোগই পায় না। ভারত শিলিগুড়ি করিডোরের কাছে ব্রহ্মস রেজিমেন্ট মোতায়েন করেছে। আর এর মানে হলো, যদি বাংলাদেশ বা চীনের দিক থেকে কোনো হুমকি আসে, ভারত সেকেন্ডের মধ্যে পাল্টা আক্রমণ করতে পারবে। আর এবার কথা বলা যাক সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর অস্ত্র S-400কে নিয়ে। S-400 ট্রায়াম্ফ রাশিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে উন্নত লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটা একসাথে 36টা লক্ষ্য ট্র্যাক করতে পারে আর 72টা মিসাইল ছুড়ে সেগুলো ধ্বংস করতে পারে। আর এর রেঞ্জ 400 কিলোমিটারেরও বেশি, মানে এটা শত্রুর বিমানকে তার নিজের এলাকাতেই গুড়িয়ে দিতে পারে। S-400 যুদ্ধ বিমান ড্রোন, ক্রুজ মিসাইল আর ব্যালিস্টিক মিসাইলদের ধ্বংস করার ক্ষমতা রাখে। ভারত S-400কে শিলিগুড়ি করিডোরে মোতায়েন করেছে, যা একটা বড় স্ট্র্যাটেজিক পদক্ষেপ। এর পাশাপাশি MRSM অর্থাৎ মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল আর ভারতের নিজস্ব আকাশ মিসাইল সিস্টেমও মোতায়েন করা হয়েছে। এই 3টাকে একসাথে মিলিয়ে একটা দারুণ এয়ার ডিফেন্স শিল্ড তৈরি করা হয়েছে, যা লম্বা, মাঝারি আর ছোট রেঞ্জের সব ধরনের হুমকি সামলাতে পারবে অনায়াসেই। আর এর মানে হলো চিকেন নেকের ওপর এখন একটা অটুট ছাতা তৈরি হয়ে গেছে। কিন্তু শুধু অস্ত্রই না, ভারত তার নজরদারি ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী করেছে। সীমান্তে এখন ড্রোন নজরদারি নেটওয়ার্ক, ডিজিটাল ওয়াচ টাওয়ার, র্যাপিড রেসপন্স ইউনিট আর উন্নত সার্ভেলেন্স সিস্টেম বসানো হয়েছে। নভেম্বর 2025-এ শিলিগুড়িতে কেন্দ্রীয় আইবির অফিসে একটা উচ্চস্তরের মাল্টি এজেন্সি মিটিং হয়েছিল, যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমানা বাহিনী, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ আর আসাম রাইফেলের উচ্চপদস্থ অফিসারেরা অংশগ্রহণ করেছেন। এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের এবং নেপালের সীমানায় নজরদারি আরও শক্তিশালী করা হবে, পেট্রোলিং বাড়ানো হবে এবং বর্ডার মনিটরিং ত্বরান্বিত করা হবে। ভারতের এই প্রস্তুতিগুলো স্পষ্ট বার্তা দেয় যে এখন শিলিগুড়ি করিডোরে কোনো ঝুঁকি নেওয়া হবে না। চিকেন নেক এখন ভারতের সবচেয়ে নিরাপদ কৌশলগত ঢাল হয়ে দাঁড়িয়েছে। ভারতের এই কৌশলগত শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মকও বটে। এখন ভারত রিঅ্যাক্টিভ নয়, প্রোঅ্যাক্টিভ অবস্থান নিয়েছে। 3টি নতুন সামরিক ঘাঁটি পুরো শিলিগুড়ি করিডোরকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে নিয়েছে। চোপড়া বেসের ফরওয়ার্ড পজিশন বাংলাদেশের গভীর নজরদারি আর দরকার পড়লে দ্রুত মোবিলাইজেশন সম্ভব করে। অর্থাৎ যদি বাংলাদেশ থেকে কোনো সন্দেহজনক কাজ ঘটে, ভারতের কাছে তা তড়িঘড়ি খবর পৌঁছে যাবে আর সে কয়েক ঘন্টার মধ্যে অপারেশনাল ব্যালেন্স পুরোপুরিভাবে বদলে দিতে পারবে। আর এটা ভারতের জিরো টলারেন্স নীতির একটা অংশ। জাতীয় নিরাপত্তা আর ভৌগোলিক অখণ্ডতা নিয়ে ভারত এখন আর কোনো ধরনের আপোষ করতে রাজি নয়। পাকিস্তানের পর এখন বাংলাদেশ ও চীন আর পাকিস্তানের সঙ্গে মিলিত হয়ে ভারতের বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু ভারত স্পষ্ট করে দিয়েছে, উত্তর পূর্ব ভারতের যে কোনো রাজ্যকে ছোঁয়া তো দূরের কথা, কেউ দখল করার কল্পনাও করতে পারবে না।
তো আপনাদের কি মনে হয় ভারতের এই প্রস্তুতিগুলো কি চীন আর বাংলাদেশের ষড়যন্ত্র থামাতে যথেষ্ট? আর পাকিস্তান তারা কি সরাসরি এই খেলায় জড়াবে? আর এখন কি উত্তর পূর্ব ভারত সম্পূর্ণভাবে নিরাপদ? আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই বিষয়ে আপনাদের মতামতটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটিকে আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আপনি পান এমনই নলেজ প্যাকড অ্যানালাইসিস আর গ্লোবাল ইনসাইটস। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।